সাম্প্রতিকের এই ছোট্ট ক্লাস থেকে তুমি 1 নম্বর কমন পাবা তোমার ঢাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সারা বছরে তুমি যত পরীক্ষা দাও না কেন, 1-এর বেশিও পাইতে পারো, বাট 1 নম্বর তুমি নিশ্চিতভাবে 100% গ্যারান্টি এখান থেকে কমন পাবা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন গতকালকে হয়েছে। এটা সম্পর্কিত যত সাম্প্রতিক তথ্য আছে, যত সাংবিধানিক তথ্য আছে, যত বেসিক তথ্য আছে, রাষ্ট্রপতি সম্পর্কিত বেসিক মানে ঐতিহাসিক যত তথ্য আছে, ওনার ব্যক্তি জীবন সম্পর্কিত যত তথ্য আছে, সমস্ত কিছু মানে যেইগুলো আমাদের জন্য জানাটা খুব খুব জরুরি, সেইগুলো আমি তোমাদেরকে জানাই দিব। এবং এই স্লাইডটা যারা পেতে চাও শেয়ার করে দিবা। এমনি তো তোমরা এটাকে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে দেখতে পারো। আমার রিসেন্ট জিকে সিরিজ কিন্তু প্রতিনিয়ত আসতে থাকবে, এবং তোমরা যদি শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দাও তাহলে স্লাইডটা আমি দিয়ে দিব। সো সাম্প্রতিক তথ্য থেকে শুরু করি। দেখো, বাংলাদেশের কততম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছে বলতো? 23তম রাষ্ট্রপতি, এটা আমরা জানি। নির্বাচিত হয়েছে গতকালকে, তার মানে 20 অগাস্ট 2026। এরপরে দেখো, জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এটা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য আমি তোমাদেরকে দিব, যেটা খুবই ইন্টারেস্টিং। মোট ভোটার সংখ্যা 349 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 343 জন, বাকি 6 জন অনুপস্থিত ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো উনি প্রচুর পরিমাণ ভোট পেয়েছে, একদম হিউজ বিশাল একটা মেজরিটি, সেটা 255টা। তার মানে খুবই ইম্পর্টেন্টলি আমাদের জানতে হবে তিনি 255টা ভোট পেয়েছেন। আমি ক্লিয়ার? ওকে। এরপরে আসো দলীয় পরিচয়, এটা আমরা সবাই জানি বিএনপি। এরপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এটা খুব ইম্পর্টেন্ট, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এই যে কর্নেল অলি আহমেদ, তিনি কিন্তু বীর বিক্রম ছিলেন। এরপরে উনি ভোট পেয়েছেন 88টা, যথেষ্ট ভালো ভোট পেয়েছেন। এবং ওনার দলের নাম কি? কর্নেল অলি আহমেদের দলের নাম তোমার লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। খেয়াল করতে হবে, এলডিপি, তার মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা মনে রাখবা। এরপরে তার যে জোট, সেটা 11 দলীয় ঐক্য। ঠিক আছে, ওকে। এই যে প্রতিদ্বন্দ্বী সম্পর্কিত তথ্যগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসো তার ব্যক্তি জীবন সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু তথ্য, যেটা আমাদের জন্য জানাটা জরুরি। সাম্প্রতিক এতটুকু জানলেই চলবে, বাট আমাদের সবসময় ডিরেক্ট সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসে না। আমি অনেকবার বলেছি সাম্প্রতিক দুই ধরনের হয়, একটা ডিরেক্ট এবং একটা ইনডিরেক্ট। ডিরেক্ট সাম্প্রতিক এতক্ষণ যেটা দিলাম, ইনডিরেক্ট বলতে এর ব্যাকগ্রাউন্ড, এটার যে বেসিক, সেখান থেকে যে ধরনের প্রশ্ন হয়। সুতরাং আমরা যখন সাম্প্রতিক পড়বো, এই দুইটা ক্যাটাগরিতে আমরা পড়বো, একটা একদম ডিরেক্ট এবং আরেকটা এটা সম্পর্কিত একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এই একটা কাজ যদি করো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। এইভাবেই বেশিরভাগ প্রশ্ন হয়। সো ব্যক্তি জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে কিছু ছোটখাটো একদম ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখি। পূর্ণ নাম যেটা আমরা জানি সেটাই। তিনি জন্মগ্রহণ করেন 1948 সালে। এরপরে কোথায়? ঠাকুরগাঁও জেলায়। তার মানে বর্তমান রাষ্ট্রপতির বাড়ি ঠাকুরগাঁও জেলাতে। ওনার নাম ওনার পিতার নাম মির্জা রুহুল আমিন, মির্জা রুহুল আমিন। এরপরে দেখো শিক্ষা জীবন, এটা খুব ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমাদের কিন্তু সিনিয়র ভাই, তোমরা আসলে তোমাদের সিনিয়র ভাই হবে। ঠিক আছে, এরপরে পেশাগত জীবনে তিনি কিন্তু অর্থনীতির শিক্ষক ছিলেন। এই জায়গাতে দেয়া নাই, তবে তিনি ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন। একদম কর্মজীবনের শুরুতে ঢাকা কলেজের প্রফেসর ছিলেন। এরপরে গুরুত্বপূর্ণ পদ বিএনপির মহাসচিব। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত এই যে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে জাতীয় সংসদ সদস্য হয়। দেখো 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে তিনি নির্বাচিত হন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে। এরপরে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কোন মন্ত্রণালয়ের অধীনে, মানে কোন মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব পালন করছে, এটা খুব ইম্পর্টেন্ট, কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এইটা একটু মনে রাখবা আলাদা করে। ঠিক আছে, এইটা একটু মনে রাখবা যে তিনি বর্তমান রাষ্ট্রপতি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপরে আসো বিশেষ তথ্যটা যেটা বলেছিলাম। দেখো 1991 সালের পরে প্রথমবারের মতো এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং প্রায় 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এই বছর। সুতরাং খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এখানে, এনার সম্পর্কে জানাটা খুব জরুরি আমাদের। যাই হোক, আমাদের যতটুকু প্রয়োজন জানাটা হয়ে গেল। এরপরে আসো আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ তথ্য জানবো, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি, খেয়াল করতে হবে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এবং এরপরে বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। খেয়াল করতে হবে অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, এই দুটার জন্য গোলায় না ফেলো, নির্বাচিত বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপরে আসো দীর্ঘতম সময় রাষ্ট্রপতি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতির সরকারি বাসভবন
বঙ্গভবন, ঢাকা। এরপরে রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি বলতো? সংবিধান রক্ষা করা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করা। এই লাস্টের পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি? 4টা অপশন দিতে পারে। সো সংবিধান রক্ষা করা এবং রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করা। এরপরে আসো, বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতীকী সামরিক পদ হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাহলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, ওকে। প্রত্যেকটা তথ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসো, এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ধরে নাও তুমি 1 নম্বর হচ্ছে কমন পাবা। যা যা পড়ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা 3 স্টার। ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটিতে এখান থেকে আসতে পারে। সো আমাদের সংবিধানে কতগুলো অনুচ্ছেদ রাষ্ট্রপতি সম্পর্কিত আছে? প্রথমত 48 নম্বর অনুচ্ছেদ, সেটা হচ্ছে রাষ্ট্রপতি অনুচ্ছেদের নাম আর কি বেসিক্যালি। এখানে 48-এর 1 অনুযায়ী আমাদের যেটা সবচেয়ে জানা জরুরি সেটা হচ্ছে সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন এবং একজন রাষ্ট্রপতি থাকবেন বাংলাদেশে। ঠিক আছে, এরপরে 48-এর 2 অনুযায়ী এগুলো হচ্ছে উপধারা, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। এরপরে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, তাহলে যদি প্রশ্ন আসে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে হচ্ছে উল্লেখিত আছে, তাহলে যদি এরকম থাকে যে 48, 49, 50, তাহলে 48 অ্যান্সার হবে। আর যদি আরো স্পেসিফিক থাকে 48, 1, 2, 4, তাহলে হচ্ছে 48-এর 4। এই গেল ব্যাপার। এরপরে 49 নাম্বার, রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কত নাম্বার অনুচ্ছেদে রয়েছে? তার মানে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে, কোনো মানে দোষীকে তিনি ক্ষমা করে দিতে পারেন এবং অথবা হচ্ছে তার শাস্তি কমাইতে পারেন, রায় পরিবর্তন করতে পারেন, এগুলা তার ক্ষমতা আছে। এরপরে অনুচ্ছেদ 50, রাষ্ট্রপতির মেয়াদ। এখানে যদি প্রশ্ন আসে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কিত কত নম্বর অনুচ্ছেদে সংবিধান উল্লিখিত আছে, তাহলে লিখতে হবে অনুচ্ছেদ 50। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা অনুচ্ছেদের নামগুলা কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে মুখস্থ করবা। ঠিক আছে, মনে রাখার ট্রাই করবা, বারবার পড়বা। এরপরে 50-এর 1 দেখো, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে পরবর্তী 5 বছর তিনি হচ্ছে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ 2 মেয়াদে তিনি হচ্ছে দায়িত্ব পালন করতে পারবেন, 2 মেয়াদের বেশি তিনি করতে পারবেন না। এরপরে দেখো, রাষ্ট্রপতি যদি জাতীয় সংসদের মানে যদি পদত্যাগ করতে চায় তাহলে স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট 50-এর 3, কারণ আমাদের যে প্রিভিয়াস রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু এই যে স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগ পত্র মানে হচ্ছে জমা দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন। কাজেই এই 50 নম্বর অনুচ্ছেদটা ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, তিনটাই আলাদাভাবে স্পেসিফিক ভাবে মনে রাখবা। এরপরে 51 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু হয় না। মানে তুমি রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে পারবে না, কিন্তু কারণ কি? কারণ তিনি হচ্ছে রাষ্ট্রের প্রধান। সুতরাং তুমি রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে হচ্ছে মামলা তোমার কোনো থানায় গ্রহণযোগ্য হবে না, এটা সাংবিধানিকভাবে সংরক্ষিত। ঠিক আছে, তাহলে এইটা এই যে রাষ্ট্রপতির দায় মুক্তি বা তার বিরুদ্ধে যে মামলা করা যাবে না সেটা মানে হচ্ছে অনুচ্ছেদ 51-র 1। এরপরে অনুচ্ছেদ 52, রাষ্ট্রপতির অভিশংসন মানে হচ্ছে ইমপিচমেন্ট। এরপরে আসো অসমর্থের কারণে রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনুচ্ছেদ 53। এরপর সরি, অনুচ্ছেদ 54-তে কি আছে? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন, এটা কে করবেন? স্পিকার। এই জিনিসটাও আমাদের জন্য রেলেভেন্ট, কারণ এইটাও সম্প্রতি আমাদের দেশে হয়েছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন। এরপরে অনুচ্ছেদ হচ্ছে 54 অনুযায়ী সংসদ মানে আমাদের জাতীয় সংসদের স্পিকার তিনি হচ্ছে দায়িত্ব পালন করেছিলেন। এই তথ্যগুলো আমরা মোটামুটি জানলে আমাদের জন্য এনাফ। এখান থেকেই আশা করি তুমি 1 নম্বর কমপক্ষে কমন পাবা। শেয়ার করে রেখে দাও এবং এই সমস্ত কিছু এখন থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল নয়ন জিকে সিটি, সেখানে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে আপলোড হবে। আমাদের 2টা সিরিজ এখন কিন্তু চলমান আছে। একটা হচ্ছে আমাদের 1 মিনিট জিকে সিরিজ, যেখানে বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়াবো, সেটাও ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবা। আর 2 নাম্বার হচ্ছে আমাদের রিসেন্ট জিকে সিরিজ, যেটার এপিসোড 1 হচ্ছে আজকে গেল। আমরা ধীরে ধীরে এরকম রিসেন্ট জিকে গুলো আপডেটেড তথ্য তোমাদের হচ্ছে দিতে থাকবো। অল দ্য বেস্ট সবাইকে, সবার সাথে দেখা হবে অন্য ভিডিওতে।